আমার আজকের আলোচনা হলো ফলিত জ্যোতিষে বৈজ্ঞানিক ধারা নিয়ে। এর আগের জ্যোতিষ ও বিজ্ঞান নামক ভিডিওতে আমি বৈজ্ঞানিক ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রের মূল্যায়নের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজ আমি ফলিত জ্যোতিষের বৈজ্ঞানিক ধারা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটাতে ক্লিক করে সিলেক্ট অল করে দিয়ে রাখুন এবং আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন। আর জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আমি ইউটিউবে জ্যোতিষ শেখানোর অনুষ্ঠান শুরু করেছি ভিডিওর মাধ্যমে। আপনারা চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলে মেম্বারশিপ নিন আর বাড়িতে বসে জ্যোতিষ শিখুন। মূল আলোচনায় ফিরে আসি। শিক্ষিত ব্যক্তিদের মধ্যে যারা ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা করেন তারা প্রায় সকলেই বলে থাকেন যে জ্যোতিষ একটি বিজ্ঞান। শুধু আমাদের দেশে না, পাশ্চাত্য দেশের জ্যোতিষীরাও এই কথা বলেন, কিন্তু তারা বলেন এটা একটা অকাল্ট সায়েন্স বা গুপ্ত বিজ্ঞান। আমার মনে হয় এই গুপ্ত এবং বিজ্ঞান এই শব্দ দুটো পরস্পর বিরোধী হতে পারে। এই বিজ্ঞানের ভিত্তি এবং যুক্তি পর্যন্ত বর্তমান সমাজে মানুষ এখনো পৌঁছাতে পারেনি। তাই বলে এটা একটা গুপ্ত বিজ্ঞান কেন হবে? আমার মনে হয় গুপ্ত বিজ্ঞান বলে কোনো জিনিস পৃথিবীতে নেই। আমরা এমন অনেক কলা বা শিল্প আয়ত্ত করতে পারি যার বিজ্ঞানটি আমাদের কাছে সম্পূর্ণ অজানা। তাহলেও একথা বলার অধিকার আমাদের কাছে আছে কিনা জানি না যে সে কলা বা শিল্পের পেছনে কোনো বিজ্ঞান নেই। প্রত্যেক কলা বা শিল্প এক একটি বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। ফলিত জ্যোতিষ একটি কলা। এই কলাবিদ্যার দ্বারা গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে ব্যক্তি বা রাষ্ট্রের ভূত, ভবিষ্যৎ, বর্তমান ফল বলা যায়। এই কলার পেছনে সুসংগত বিজ্ঞান নিশ্চয়ই আছে। একটা উদাহরণ দিলে আরো কথাটা পরিষ্কার হবে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলে কিংবা লিখে মনের ভাব প্রকাশ করতে পারি। তার জন্য কতগুলো বাংলা শব্দ একটা নির্দিষ্ট নিয়মে সাজাতে হয়। মনের ভাব প্রকাশের জন্য ভাষা প্রয়োগ করার পেছনে তিনটি বিজ্ঞান আছে। সেই তিনটি হলো শব্দ বিজ্ঞান, ব্যাকরণ এবং অলংকার। কিন্তু বাংলা ভাষা যদিও আমরা কম বেশি দক্ষতার সঙ্গে লিখতে ও বলতে পারি, তাহলেও একথা ঠিক এর পিছনের বিজ্ঞান তিনটির জ্ঞান আমাদের একরকম নেই বললেই চলে। এর থেকে কেউ যদি বলেন যে বাংলা ভাষার শব্দ বিজ্ঞান, ব্যাকরণ বা অলংকার নেই বা হওয়ার অসম্ভব, তাহলে যে ভুল হবে। ফলিত জ্যোতিষের বিজ্ঞানকে গুপ্ত বিজ্ঞান বললেও ঠিক সেই ভুল হবে। আমাদের গৃহবধূরা রান্নাঘরে নানা রকম সুখাদ্য তৈরি করেন। যোগী যোগ বলে মনের কথা জানতে পারেন, কিন্তু তার বৈজ্ঞানিক নিয়ম তাদের অজ্ঞাত। তাই বলে এর কোনোটাই গুপ্ত বিজ্ঞান নয়, সবই প্রাকৃতিক নিয়মের ফল। ব্যাপারটা হলো এই যে সেই প্রাকৃতিক নিয়মগুলি বৈজ্ঞানিক ধারায় শ্রেণীবদ্ধ করা হয়নি। কাজেই এই কলাগুলি গুরুমুখী হয়ে রয়ে গেছে। গৃহবধূরা যেমন তাদের মা শাশুড়ির কাছ থেকে হাতে কলমে রান্না শিখে নিজের বুদ্ধি মতো একটু এদিক ওদিক করে নেন, যোগীরাও তেমনি তাদের গুরুর কাছে যা পেয়েছেন তাই নিজের জ্ঞান বুদ্ধি মতো নাড়াচাড়া করে থাকেন। এর ফল হয়েছে এই যে বিজ্ঞানটি অজানা থাকাতে বৃহত্তর আবিষ্কারের পথটি রুদ্ধ হয়ে গেছে। কেবল ক্ষুদ্র ব্যক্তিগত কৃতিত্বের প্রতিষ্ঠাটুকু নিয়েই তাদের সব শক্তির সমাপ্তি ঘটেছে। যোগ বা মন্ত্রশাস্ত্রের মতো জ্যোতিষশাস্ত্রেও আমাদের দেশে গুরুমুখী হয়েই রয়ে গেছে। তার ফলে বিজ্ঞানটি কখনোই সুপরিণত হতে পারেনি। ফলিত জ্যোতিষের প্রয়োগটাকেই জ্যোতিষীরা খুব বড় করে দেখেছেন, কারণ প্রয়োগের কৃতিত্বেই তো ব্যক্তিগত প্রতিষ্ঠার মূল। তার একটা বড় কুফল হয়েছে যে যে সমস্ত ধী শক্তি সম্পন্ন ব্যক্তি ইচ্ছা করলে এবং চেষ্টা করলে এর বিজ্ঞানের দিকটা হয়তো আবিষ্কার করতে পারতেন এবং ফলিত জ্যোতিষের মধ্যে একটা বৈজ্ঞানিক ধারা এনে দিতে পারতেন, তাদের মস্তিষ্কের সব শক্তি শুধু কিছু ব্যক্তির জীবনের ফল গণনায় ব্যয়িত ক্ষয়িত হয়ে গেছে। আমাদের দেশে এমন অনেক স্বনামধন্য জ্যোতিষী ছিলেন এবং তাদের কয়েকজন নিজের মতো চেষ্টাও করেছেন, কিন্তু জ্যোতিষকে সম্পূর্ণ বৈজ্ঞানিক রূপ দিতে পারেননি। যেমন পশ্চিমবঙ্গের জ্যোতি বাচস্পতি মহাশয়,
নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ মহাশয়, কালীপদ ভট্টাচার্য মহাশয়, গণপতি সরকার মহাশয়, নরেন্দ্রনাথ বাগল মহাশয়, হরিহর মজুমদার মহাশয় প্রমুখ স্বনামধন্য ব্যক্তিগণ এ বিষয়ে অক্লান্ত কর্মী ছিলেন। দক্ষিণ ভারতের ডক্টর বিভি রমনের নামও উল্লেখ করা যেতে পারে। এদের সকলের পাণ্ডিত্য ও জ্যোতিষশাস্ত্রে গভীর জ্ঞান বিতর্কের ঊর্ধ্বে। এছাড়া মেডিকেল সায়েন্সের অনেক ছাত্র এই শাস্ত্র নিয়ে গবেষণা করছেন। ডক্টর কে এস চরক, যিনি হলেন MS অর্থাৎ মাস্টার অফ সার্জারি, তার ইউকে থেকে FRCS ডিগ্রিও আছে। তিনি মানবদেহে রোগের সঙ্গে ও অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে গ্রহের সম্পর্ক নিয়ে লেখা এসেন্সিয়াল অফ মেডিকেল অ্যাস্ট্রোলজি বইতে সুন্দর করে বুঝিয়েছেন, এবং তিনি যে তার প্রফেশনাল অভিজ্ঞতা এবং জ্যোতিষের প্রয়োগের মেলবন্ধন থেকে এগুলো লিখেছেন সেটাও উল্লেখ করেছেন। এছাড়া আছেন ডক্টর জগন্নাথ রাও, তিনি একজন MBBS MAAS, তার লেখা মেডিকেল অ্যাস্ট্রোলজি বইতে প্রায় একই রকমভাবে বুঝিয়েছেন। এছাড়া ভারতবর্ষে অনেক সায়েন্সের ছাত্র এই শাস্ত্র নিয়ে নানা রকম গবেষণা করেছেন, এখনো করে চলেছেন অনেকে। তবুও জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান হিসেবে পৃথিবীর সকল মানুষের কাছে প্রমাণ দেওয়ার মতো অকাট্য তথ্য যুক্তি কেন এখনো পাওয়া যাচ্ছে না, সেটা আমার ক্ষুদ্র বুদ্ধির অগম্য। বিজ্ঞানের আসল কাজ হলো কার্যকারণ ধরে শ্রেণীবিভাগ ও সামান্যকরণ, অর্থাৎ ক্লাসিফিকেশন অ্যান্ড জেনারেলাইজেশন। তা করতে হলে বিজ্ঞানটির সব ব্যাপারগুলি স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় নির্দেশ করা প্রয়োজন। কোনো শব্দের একাধিক অর্থ অন্য যেখানেই চলুক, বিজ্ঞানে চলে না। ফলিত জ্যোতিষকে যদি বিজ্ঞানের আকার দিতে হয়, তাহলে সবার আগে নজর দিতে হবে এই দিকে। সবার আগে ঠিক করতে হবে প্রত্যেক পারিভাষিক শব্দের প্রকৃত অর্থ কি। ফলিত জ্যোতিষের ফল নির্দেশের ভিত্তি হচ্ছে রাশি, ভাব, গ্রহ ও নক্ষত্র এবং তাদের মধ্যে সম্বন্ধ। এই রাশি ভাব যে কি পদার্থ তা নিয়ে মতভেদ চলেই আসছে। তার কোনটা ঠিক তার যুক্তি দিয়ে কেউ বোঝাননি বা বোঝানোর চেষ্টা করেননি। যিনি যে মতটি মেনে চলেন সেই মতের ওপর ভিত্তি করে ফল বিচারের সূত্র লিপিবদ্ধ করে গেছেন। প্রাচ্য জ্যোতিষে যাকে মেষ রাশি বলা হয়, পাশ্চাত্য জ্যোতিষে তার বেশিরভাগই বৃষ রাশির অন্তর্ভুক্ত। এর মধ্যে কোনটা ঠিক তা আগে নির্ণয় করা দরকার, তারপর অন্য কথা। রাশি হচ্ছে ফলিত জ্যোতিষের গোড়ার কথা। গ্রহ ও ভাবের অবস্থান রাশি দিয়েই উল্লেখ করতে হয়। বৈজ্ঞানিক হিসেবে একথা আমরা কোনো মতেই বলতে পারি না যে গ্রহটি প্রাচ্য মতে মেষ রাশিতে আছে এবং পাশ্চাত্য মতে বৃষ রাশিতে আছে, অথবা প্রাচ্য মতে কোনো জাতকের সিংহ লগ্ন আর পাশ্চাত্য মতে কন্যা লগ্ন। আমাদের দেশে এমন অনেক জ্যোতিষী আছেন যারা বলেন যখন প্রাচ্য মতে বিচার করব তখন প্রাচ্য পুঁথিতে লেখা রাশি বিচার ধরেই বিচার করব, এবং যখন পাশ্চাত্য মতে বিচার করব তখন প্রাচ্য পুঁথিতে লেখা রাশি ধরেই বিচার করব। তাদের মতে যে হিসেবেই বিচার হোক না কেন ফল হবে সেই একই। এটা যে কি করে হতে পারে সেটাও আমার এই ক্ষুদ্র বুদ্ধির অগম্য। যদি মেষ রাশি আর বৃষ রাশির একই ফল হয়, সিংহ লগ্ন ও কন্যা লগ্নে প্রভেদ না থাকে, তাহলে যে কি করে বিচার হবে তা এই সব প্রতিভাশালী জ্যোতিষীরাই বলতে পারবেন। রাশি নিয়ে যেমন মতভেদ আছে, তেমনি ভাব ও গ্রহ নিয়েও মতভেদের অন্ত নেই। তাছাড়া রাশি, ভাব ও গ্রহ এদের পরস্পরের সম্বন্ধ নিয়ে যে কত রকম মত আছে তার ইয়ত্তা নেই। ফলিত জ্যোতিষকে যদি বৈজ্ঞানিক আকার দিতে হয়, তাহলে এই গোড়ার জিনিসটার সংজ্ঞা পরিষ্কারভাবে নির্দেশ করতে হবে, এবং কোন কারণে কি যুক্তির উপর ভিত্তি করে সংজ্ঞাগুলি নির্দেশ করা হচ্ছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জ্যোতিষের ব্যাপারে তিনটে ভাগ আছে বা বিভাগ আছে। প্রথমটা হলো এর গাণিতিক ভিত্তি বা ম্যাথামেটিক্যাল সাইড, দ্বিতীয় হলো প্রভাব অবধারণ বা ক্যালকুলেশন অফ ফোর্সেস, তৃতীয় হলো ফলাদেশ বা ইন্টারপ্রিটেশন। গাণিতিক ভিত্তির মধ্যে কোন রাশিতে কোন গ্রহ বা ভাব আছে তা নির্দেশ করতে হয়। সুতরাং প্রথমেই দরকার রাশি, ভাব ও গ্রহের প্রকৃত ও অবিসম্বাদিত সংজ্ঞা নির্দেশ। সায়ন রাশি ঠিক না নিরয়ন রাশি ঠিক? যদি নিরয়ন রাশি ঠিক হয়, তাহলে কেন নিরয়ন রাশি ঠিক এবং সায়ন রাশি যে ঠিক নয় তার যুক্তিসঙ্গত কারণ দেখানো দরকার।
তেমনি ভাব গণনা করার যে সকল বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে কোন পদ্ধতিটা ঠিক এবং কেন ঠিক, তারপর ভাবগুলি কি পদার্থ তাও নির্ণীত হওয়া চাই। সেগুলি কি বিন্দুমাত্র না রাশির মতো ব্যাপক পদার্থ, গ্রহগুলির ব্যাপার তারপর বোঝা দরকার। পাশ্চাত্য জ্যোতিষীরা সাধারণত রাহু ও কেতুকে গ্রহ বলে স্বীকার করেন না, কিন্তু ইউরেনাস ও নেপচুনকে গ্রহ বলে ধরে থাকেন। অপরপক্ষে ভারতীয় জ্যোতিষের মধ্যে বেশিরভাগই ইউরেনাস ও নেপচুনকে গ্রহ বলে ধরেন না, কিন্তু রাহু কেতুকে গ্রহ বলে ধরেন। জ্যোতিষকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হলে গোড়াকার এইসব ব্যাপারগুলি আগে সব দূর করতে হবে, এইসব গন্ডগোলের ব্যাপারগুলো দূর করতে হবে আগে। এই ব্যাপারগুলি সাধারণ মানুষ ভালো রকম না বুঝলেও এর উল্লেখ করছি এই জন্য, আমি চাই জ্যোতিষের নিতান্ত গোড়ার কথা, অর্থাৎ যা তার গাণিতিক ভিত্তি তার সম্বন্ধে সঠিক বা বৈজ্ঞানিক ধারণায় উপনীত হতে। এ সম্বন্ধে স্পষ্ট পরিষ্কার ধারণা কারো নেই, সকলেই বইয়ের ওপর নির্ভর। যিনি যে বই অনুযায়ী বিচার করেন তিনি তারই নির্দেশকে অন্ধভাবে অনুসরণ করেন। এখানে পঞ্জিকার ভুলের কথা বা নিম্নমানের সফটওয়্যারের কথা আমি বলছি না, আমি ধরে নিচ্ছি বিশুদ্ধ পঞ্জিকা বা ভালো মানের সফটওয়্যার থেকে নির্ভুল গণনা করা হয়েছে। এর মধ্যে বর্তমানে অশিক্ষিত বা অল্প শিক্ষিত জ্যোতিষী বা তান্ত্রিক জ্যোতিষীদেরকেও ধরছি না, যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অল্প কিছু জেনেই প্রচুর টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে মানুষ ঠকানোর ব্যবসা খুলে বসেছেন, তাদের আমি ধরছি না। কিন্তু তা সত্ত্বেও জ্যোতিষীদের মধ্যে যে কিরকম মতভেদ হতে পারে সেই ব্যাপারটি নিয়েই আমার আলোচনা। গাণিতিক ভিত্তি সম্বন্ধে যে নানা মত আছে এর সবগুলোই সত্যি হতে পারে না। জ্যোতিষকে বিজ্ঞানে পরিণত করতে হলে এই মতগুলির মধ্যে কোনটি ঠিক কার্যকারণ ধরে সবার আগে সেটা নির্ণয় করতে হবে। সব বিজ্ঞানেই এক একটা ব্যাপারে নানা রকম যুক্তি নানা পণ্ডিত দিয়েছেন, কিন্তু বৈজ্ঞানিক সংঘ সব যুক্তিগুলি গ্রহণ করেননি। কার্যকরণ ধরে যে যুক্তিটি প্রমাণিত হয়েছে সেটা গ্রহণ করে বাকিগুলি পরিত্যাগ করেছেন। এ না হলে সুসম্বন্ধ এক একটি বিজ্ঞান গড়ে ওঠা সম্ভব হতো না। স্যার আইজাক নিউটনের মাধ্যাকর্ষণের নিয়ম বৈজ্ঞানিকরা গ্রহণ করেছেন, কিন্তু তাঁরই দেওয়া আলোকের যুক্তি অযৌক্তিক বলে পরিত্যক্ত হয়েছে। আর জ্যোতিষশাস্ত্রে সেভাবে কোনো নিয়মের পরীক্ষা হয়নি, যে যেটা পছন্দ করে সেটাকেই শ্রেষ্ঠ বলে প্রচার করে এসেছে। মূল সংস্কৃত গ্রন্থের অনুবাদও সব ক্ষেত্রে সঠিক হয়নি। আর বর্তমানে তো রাম শ্যাম যদু যে যেমন ইচ্ছা বই লিখে ফেলছে, আর সেই বই যে অনুসরণ করছে সে সেটাকেই বেদবাক্য বলে মেনে নিচ্ছে। এই কারণেই আমি জ্যোতিষ শিক্ষার প্রথম ভিডিওটিতে বলেছিলাম যে বাজারে বিভ্রান্তিকর জ্যোতিষের বই প্রচুর আছে, উল্টোপাল্টা বই পড়ে বিভ্রান্ত হবেন না। এর একটা বিহিত হওয়া খুব দরকার। জ্যোতিষকে বিজ্ঞানের আঙ্গিকে প্রমাণ করা খুবই দরকার। আজ এই পর্যন্তই। পরে কোনো দিন একটা ভিডিওতে আমি শ্রী জ্যোতিবাচস্পতি মহাশয়ের মত অনুযায়ী জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক যুক্তি বা জ্যোতিষের যে বিজ্ঞানের ধারাটা নিয়ে জ্যোতিষ সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি এই সম্বন্ধে জানতে চান। নমস্কার।